প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সমাজসেবা অধিদপ্তর লক্ষ্মীপুরের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সের CSS3 আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ শিখব। যেমন আজকে আমরা শিখব CSS3 ওভারভিউ এবং সিনট্যাক্স, CSS3 রাউন্ডেড কর্নার এবং বর্ডার ইমেজ, CSS3 ফন্টস, টেক্সট অ্যান্ড কালার্স। এখানে একটু বলে নিতে হয় যে সিএসএস আমরা ইতিমধ্যে কয়েকটা ক্লাস করেছি। তো CSS3 হচ্ছে সিএসএস এর একটা লেটেস্ট ভার্সন, অর্থাৎ HTML ডকুমেন্টের যে কোনো এলিমেন্টকে স্টাইলিং অথবা একটা রূপ দিতে CSS ব্যবহার করা হয়। যেমন আমরা অতীতে কাজ করে দেখছি যে আমরা কোনো প্যারাগ্রাফ অথবা কোনো হিডিং অর্থাৎ যে কোনো এলিমেন্টকে আমরা যদি কোনো পরিবর্তন আনতে চাই, সাপোজ রংকর পরিবর্তন, তার ফন্টের পরিবর্তন, তার অবস্থান পরিবর্তন ইত্যাদি বিষয়সমূহ কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই সিএসএস দিয়ে করতে হবে। তো এই জন্য HTML এর যে কোনো লেআউটকে পরিপূর্ণতা দান করতে অবশ্যই সিএসএস এর গুরুত্ব অপরিসীম। আর বর্তমানে CSS3 ব্যবহার হচ্ছে, এর আগের ভার্সন ছিল CSS 2.1। তো CSS এবং CSS3 এর মধ্যে পার্থক্য হলো যে CSS3 এর কিছু এলিমেন্টস আছে যেগুলো দেখা যাচ্ছে যে CSS2 তে বা বিভিন্ন ব্রাউজারে সঠিকভাবে সাপোর্ট করে না। তো CSS3 তে আমরা যখন কাজ করব তখন দেখা যাচ্ছে যে এগুলো আমরা আরো নতুনত্ব অনেক বিষয় আছে সেগুলো সম্পর্কে জানতে পারবো। তো যাক কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আশা করি শুনতে পাচ্ছেন। যদি শুনতে সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। তো আমি বরাবরের মতো আমার একটা নির্দিষ্ট ফোল্ডারে গেলাম। এখান থেকে আমি একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে এটাকে নাম দিলাম index.html। ইয়েস। এবং CSS এর জন্য আমি আরো একটা টেক্সট ডকুমেন্ট নেই, যেটা আমি বরাবর করে থাকি। আপনারা চাইলে অন্য নামও এখানে ব্যবহার করতে পারেন। তো দুইটা ফাইলকে চালু করি। আমি এখন index.html এবং style.css কে চালু করে নিয়েছি। তা এখন এখানে আমরা আগে HTML এর যে মার্কআপ সে মার্কআপটা করে নিই। তো HTML এর মার্কআপের জন্য আমি লিখি HTML, সরি, এটা তো আপনারা জানেন এটা কিভাবে করতে হয়। HTML5 লিখে আমরা যখন কন্ট্রোল ই দিব তখন এটা জেন কোডিং এর মাধ্যমে আমাদের ডিফল্ট যে সমস্ত ট্যাগগুলো আছে সেগুলো চলে আসবে। তা আমরা আমাদের ওয়েবসাইটের একটা টাইটেল দিতে পারি। সাপোজ আমি দিলাম CSS3। তারপর হেড ট্যাগের মধ্যে আমরা বরাবরের মতো আমাদের স্টাইলটা তৈরি করেছি তার একটা লিংক এখানে দিয়ে দিই, style.css দিলাম। এখন আমরা বডির মধ্যে এসে আমাদের কাজ করতে হবে। তো এখন আমি এখানে আমরা প্রথমত একটা রাউন্ডেড কর্নার কিভাবে তৈরি করে সেটা দেখি। তো আমি প্রথমত একটা পি নিলাম, পির ভিতরে সাপোজ লেখা দিলাম রাউন্ডেড কর্নার এবং পির মধ্যে একটা আইডি নেই। আইডি ক্লাস অবশ্যই আপনারা বুঝেন। একটা আইডি যে কোনো আমি নাম দিতে পারি, যেমন রাউন্ড কর্নার নাম দিই, যেটা আমার বুঝতে সুবিধা হবে। এই নামটা আমাদের পরিবর্তনশীল, অর্থাৎ আমরা আমাদের পছন্দনীয় আইডি এবং ক্লাসের নাম দিতে পারি। এখন আমাদেরকে একটা রাউন্ডেড কর্নার করতে হলে আমাদেরকে প্রথমত আমরা একটা
ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ছবি ব্যবহার করব, সেই জন্য আমরা একটা ছবি ডাউনলোড করে নিই ইন্টারনেট থেকে। সাপোজ আমি ব্রাউজারে গেলাম, আমি যে কোনো একটা নাম দিই, একটা ছবি আমি এখান থেকে নিই। সাপোজ এই ছবিটাই নিলাম, এটাকে সেভ করে নেই। আমি আমার যে ফোল্ডারে কাজ করতেছি সেই ফোল্ডারটাকে সংরক্ষিত করি। আমার ফোল্ডারটি আছে ডেস্কটপের মধ্যে, ডেস্কটপে CSS3 ক্লাস 11, এটা একটা নাম দিই সাপোজ পেপার, পেপার নাম দিলাম। এখন আমি এবার CSS এ যাই। এখন আমি এখানে আইডি নিচ্ছি, যে আইডিটাকে নিচ্ছি CSS এর মধ্যে তাকে কল করি। আইডি কল করতে হলে অবশ্যই আমরা জানি এখানে হ্যাশ দিতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট। এখন এখানে একটা আমরা বর্ডার রেডিয়াস ব্যবহার করি, নিশ্চয় জানেন বর্ডার রেডিয়াসের কাজ কি। সাপোজ আমি বর্ডার রেডিয়াস 25 পিক্সেল দিলাম, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি একটু আগে যে ছবিটা আমি এখানে নিয়েছি সেই ছবিটাকে দেই। ছবির নাম দিয়েছি পেপার ডট জেপিজি। আমি আমার নামটা দেখে আসি কি নাম দিছি, অথবা এখান থেকে রিনেম করে আমি নাম যাতে যাতে ভুল না হয় সেই জন্য আমি এখান থেকে কপি করে নিতে পারি, নিয়ে এখানে পেস্ট করে দিই, তাহলে আমার নাম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এবার এখানে আরেকটা CSS লিখি, ব্যাকগ্রাউন্ড পজিশন দেই, ব্যাকগ্রাউন্ড পজিশন সাপোজ দিলাম ল্যাপটপ, এবং এটার ব্যাকগ্রাউন্ডটাকে আবার আমরা রিপিট করে দিই। ব্যাকগ্রাউন্ডটাকে রিপিট করি, এবং এখানে একটা প্যাডিং দিই, 20 পিক্সেল দিলাম, এবং এটার একটা উইডথ দিয়ে দিই, সাপোজ উইডথ দিলাম 200 পিক্সেল, এবং এটার একটা হাইট ব্যবহার করি। তারপর এখন দেখে আসি যে আসলে আমার ছবিটা আসছে কিনা, আমি একটু দেখে আসি, রান করি, ব্রাউজারে যে কোনো ব্রাউজারে রান করলে আমরা এখানে দেখতে পাবো। অর্থাৎ এই যে আমরা যে ছবিটা ইন্টারনেট থেকে ডাউনলোড করলাম সেই ছবিটারে আমরা এখন কি করলাম, এই যে তার কর্নারটা ছিল এই কর্নারটাকে আমরা রাউন্ড করে দিলাম, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আর ডিফল্ট ভাবে একটা ছবি সাধারণত থাকে এরকম কোনা কোনা বের করা থাকে, আমরা কোনাটাকে রাউন্ড করে দিলাম, সেই কাজটা আমরা করলাম। এটা আমরা যখন এখানে বর্ডার রেডিয়াস 25 পিক্সেল দিই, আমরা যদি বর্ডার রেডিয়াসটাকে আরো একটু বৃদ্ধি করে দিই সেক্ষেত্রে সে হারে এটা আমরা 25 পিক্সেলের জায়গায় যদি 50 পিক্সেল করি, এবং তখন দেখতে পারবো যে সে হারে এটা বর্ডার রেডিয়াসটা হয়েছে। আমরা যদি এখানে বর্ডার রেডিয়াস 0 দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমার এখানে কোনো বর্ডার রেডিয়াস নাই, অর্থাৎ এই কোনাকুনি আকারে ছবিটা দেখাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে CSS3 তে একটা কর্নারকে রাউন্ডেড করব সেই বিষয়টা। এখন আমরা আরেকটু কাজ করি, সাপোজ আমি একটা পি ট্যাগ নিলাম, এই রাউন্ডের কাজটা আমরা আরো
ভাবে করতে পারি। তা আমি এটাকে যদি আমরা 50% রাউন্ড করি সেই ক্ষেত্রে কেমন দেখাবো আমরা দেখি। অর্থাৎ আমি এখানে একটা লেখা লিখি BORDER বর্ডার ইমেজ 50% রাউন্ড। তো এই কাজটা করতে গেলে আমরা এখানে একটা আইডি দিতে হবে। এটাকে আমরা একটা আইডি ব্যবহার করি। সাপোজ এটার নাম দিলাম বর্ডার IMG। এটাকে আমি কপি করে নেই যাতে ভুল না হয়। আমি আমার CSS এ গেলাম এবং এখানে আমি একটা হ্যাশ দিয়ে আইডি লেখার নিয়ম মোতাবেক কাজ করলাম। সরি, সেকেন্ড ব্র্যাকেট হবে। এবার এখানে আমরা একটা বর্ডার দিই। একই ছবিটা আমরা কাজ করব, তাহলে আমরা পরিবর্তনটা দেখতে পারবো। বর্ডার বর্ডার দিলাম সাপোজ 10 পিক্সেল, সলিড, ট্রান্সপারেন্ট, এবং এখানে একটা প্যাডিং দিই 15 পিক্সেল দিলাম সাপোজ। এবার আমরা ছবিটাকে কল করি বর্ডার URL। এটা আমরা জানি কিভাবে কল করতে হয় ছবি। তো আমাদের যেহেতু একই ছবি নিয়ে আমরা কাজ করবো, ওই ছবিটা এখান থেকে এখানে কপি করে নিয়ে আসি। অথবা আমরা একটা ছবি ডাউনলোড করে নিই, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। অর্থাৎ আমরা একটা বর্ডার ছবি ডাউনলোড করি। আমরা গুগলেতে লিখি বর্ডার IMG, ছবি দেখি। তো এখান থেকে আমরা যে কোনো একটা বর্ডার এখান থেকে নির্বাচন করি, আমাদের যে বর্ডারটি আমাদের পছন্দ হবে। আমি সাপোজ এই বর্ডারটা নেই। এটা স্লো মনে হচ্ছে। আপনারা কি বুঝতে পারেন? না বুঝলে অবশ্যই কমেন্টস করবেন। নেট ডিস্টার্ব করতেছে। এটার নাম দিলাম সাপোজ বর্ডার। তাহলে আমরা এবার ছবিটাকে এখানে কল করি। ছবিটার নাম দিয়েছি border.png। এটাকে কপি করে নেই। এখন আমরা আমাদের যে CSS টা লিখছি সেখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম এবং তাকে আমরা বললাম 50% রাউন্ড। এখন আমরা আমাদের CSS টা এখানে আমরা বললাম যে আমার যে বর্ডারটা হবে এটা 10 পিক্সেল পরিমাণ হবে এবং তার মধ্যে প্যাডিং থাকবে 15 পিক্সেল, এবং আমি একটু আগে যেই বর্ডারটি ডাউনলোড করছি সেই বর্ডারটি আমি এখানে লিংক দিয়ে দিছি এবং সেটা 50% রাউন্ড হবে। তো আমি এখন আমার ইন্ডেক্সটাকে চালু করি। ওগুলো হচ্ছে মনে হয়। তাহলে আমরা CSS দেখে আসি।
আমরা আরো কিছু বর্ডার নিই, তারপরে বোঝা যাবে। আমরা এখানে যাই, এই বর্ডারটি নিই, সেভ করি। এটার নাম দিলাম সাপোজ বর্ডার 1। ফোল্ডারের ভিতরে আমাদের দুটো আমরা বর্ডার নিয়েছি। এখন আমরা এটাকে রান করি। এই যে আমরা ছোট্ট করে বর্ডারটা দেখতে পাচ্ছি, এখানে ছোট্ট করে আসছে। আমরা এখানে মার্কআপটাকে একটু পরিবর্তন আনি, তারপর বোঝা যাবে। আমি এখানে এখান থেকে নিলাম। এখন আমি যেহেতু একটা কন্টেইনার এখানে নিয়েছি, এখন কন্টেইনার ক্লাসটাকে আমি সিএসএস করি ডট, এটার একটা উইডথ দিই, width উইডথ দিলাম সাপোজ 1000 পিক্সেল। এটার একটা মার্জিন ব্যবহার করি, মার্জিন অটো। এখন আমরা আরেকটা বর্ডার নিয়েছি, এখন এই বর্ডারটাকে আমরা এখান থেকে পরিবর্তন করি। সাপোজ এটার নাম দিলাম img1 এবং এটাকে আমরা এখানে নিয়ে যাই এবং এই আইডিটা এখন আমরা এখানে যেহেতু একই রকম এটাকে কপি করে নিই, তাহলে আমাদের কাজটা দ্রুত হবে। এখানে 10 পিক্সেলে সাপোজ এটাকে 30 পিক্সেল করে দিই এবং আমাদের এখানে পরবর্তী ছবিটার নাম কি দেখে আসি। পরবর্তী ছবিটার নাম হচ্ছে বর্ডার 1, এটাকে নিলাম। এবার এটাকে আমরা আমাদের index.html এ রান করি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে একটু আগে আমরা যে বর্ডারটা নিয়েছি সেটা দেখা যাচ্ছে। এই যে দেখেন এই বর্ডারটি আমাদের এখানে আসছে এবং পুরো বর্ডার এটা এইদিকে আসছে, অর্থাৎ এটা আমরা এখান থেকে ডাউনলোড করার সময় যে বর্ডারটি নিয়েছিলাম সেই অনুযায়ী এখানে বর্ডারটি আসছে। তো এতক্ষণ আমরা জেনে গেলাম যে কিভাবে একটা বর্ডার ডাউনলোড করে, অথবা আমরা যদি ফটোশপ অথবা ইলাস্ট্রেটর ব্যবহার করে কোনো বর্ডার আমরা তৈরি করে সেটাকে জেপিজি করে বা পিএনজি ফরম্যাটে সেভ করে আমরা ওই বর্ডারটি আমার ওয়েবসাইটের মধ্যে আমি নিয়ে আসতে পারবো। তো আশা করি কিভাবে বর্ডার দিতে হয় এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা আমাদের নেক্সট টপিকসে যাই। এখন আমরা কিভাবে টেক্সটকে CSS3 এর মাধ্যমে আমরা বিভিন্ন স্টাইল দিতে পারি টেক্সটের মধ্যে, আমরা সেই বিষয়টা দেখি। তো আমি এখানে একটা ফি নেই, ফির মধ্যে আমি কিছু লেখা লিখলাম, সাপোজ এই লেখা দিলাম। এটাকে ভার্টিক্যাল করতে চাচ্ছি, সেজন্য আমরা ভার্টিক্যাল দিলাম। তো এই কতটুকুকে আমরা যদি এখানে একটা স্প্যান ব্যবহার করি,
স্প্যান দিলাম এবং স্প্যানের মধ্যে আমি এটাকে নিয়ে যাই, স্প্যানের একটা ক্লাস দেই, সাপোজ ক্লাস দিলাম test2। এখন আমরা আরেকটা লেখা নিই, আরো কিছু লেখা এখান থেকে কপি করে দিয়ে এবং এই ফি এর আমরা একটা ক্লাস দেই, সাপোজ দিলাম test1। আর একটা লেখা লিখি, এই লাইনটাকে কপি করি, তো এখানে আমরা এই লেখাটা পাল্টাই দিই, তাহলে আমরা বুঝবো যে আমাদের আসলে কোনটাকে আমরা পরিবর্তন করতেছি। এটার নাম শুধু টেস্ট দিলাম, তাহলে একটা দিলাম আমরা test2, এটাকে test1 করি, test1। এবার আমরা এই যে আমরা এখানে যে টেক্সটটা দিলাম আমি সেপারেট করে দিই, এই কতটুকু টেক্সটকে কিভাবে আমরা CSS3 এর মাধ্যমে আমরা ভার্টিক্যাল পজিশনে বা হরাইজন্টাল পজিশনে টেক্সটকে পরিবর্তন করব সেই বিষয়টা আমরা একটু দেখি। তো এখন আমি আমার তিনটা ক্লাস এখানে নিচ্ছি, একটা test1, একটা test2, একটা টেস্ট। এটা CSS এর মধ্যে আমি এখন এটাকে কল করি, আইডি কল করতে হলে অবশ্যই ডট দিতে হয় এবং সেই আইডিটার নাম দিতে হয়, সাপোজ আমি দিলাম test1। এখন এটার আমরা যেহেতু রাইটিং মোডটা পরিবর্তন করব, এখানে আমরা লিখব রাইটিং মোড, রাইটিং মোড হিসেবে আমরা দিলাম, এটা আমাদের ফি ক্লাস, রাইটিং মোড হিসেবে আমি এটাকে হরাইজন্টাল করি, হরাইজন্টাল সাপোজ আমি টিবি দিলাম। এখন আমি এটাকে রান করি, অথবা আমার রান করা আছে, আমি এটাকে শুধু রিলোড করি। তারপর আমাদের তিনটা লেখাকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার তিনটা লেখা এখানে আসছে। এখন এটার মধ্যে আমরা যে স্টাইল দিয়েছি, তারপরে আমাদের আরেকটা ছিল আমাদের test2, এটা রাইটিং মোডটাকে আমরা এটাকে ভার্টিক্যাল করি, TICL ভার্টিক্যাল RL দিলাম। এখানে এটাকে করি, একটা যেহেতু আমাদের স্প্যানের ভিতরে আছে সেটা স্প্যানের ভিতরে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমি এখন এই যে লেখাটি আমরা কি বললাম, আমাদের ভার্টিক্যাল পজিশনে লেখাটি এখন চলে আসছে, আশা করি দেখতে পাচ্ছেন। তাহলে এখন আমরা আরেকটু পরিবর্তন আনি, p.test with সাপোজ আমি 11 em দিলাম এবং এটার একটা বর্ডার 1 পিক্সেল সলিড। এখন আমরা দেখি যে কি পরিবর্তন আসছে।
এই যে দেখতে পাচ্ছেন আমরা কি করলাম, আমরা এখন রাইটিং মোডের সাহায্যে আমার যে টেক্সটটি ছিল সেই টেক্সটটিকে আমরা এখন হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা পজিশনে আমরা লেখাকে পরিবর্তন করতে পারি। তো এখন আমরা আমাদের নেক্সট টপিকস যেটা সেটা করি, সেটা হচ্ছে কালার পরিবর্তন। কালার পরিবর্তন ইতিমধ্যে আমরা দেখেছি যে CSS2 তে আমরা কিভাবে কালার পরিবর্তন করতে হয় সে বিষয়টা। তো আমরা এখানে আজকে আমরা কালার আরেক কিছু অ্যাডভান্স কালার পরিবর্তন দেখব। তো আমি এখন CSS এর মধ্যে কাজ আগে HTML মার্কআপটা করি। অর্থাৎ এখন আমরা HSL যে কালার আছে সেই কালারসটাকে আমরা এখানে, দুঃখিত আমরা ট্যাগ লিখি নাই, সাপোজ একটা H1 ট্যাগের মধ্যে লেখাটি দিই। এখন আমি পূর্বের মতো এখানে একটা পি নিয়ে এখানে সাপোজ আমি একটা কালার দিলাম গ্রিন, অর্থাৎ আমি এটাকে গ্রিন কালারে করতে চাচ্ছি। এবং পি তে আমরা একটা আইডি নিই, সাপোজ নিলাম P1। এবং কয়েকটা লাইন আমি এখানে তৈরি করি, যেমন আমি কালার গুলো পরিবর্তন করে দিই, তাহলে আমরা HSL এর যে কালার পরিবর্তন, অর্থাৎ এটা হচ্ছে হিউ, স্যাচুরেশন এন্ড লাইটনেস এর মাধ্যমে কিভাবে কালার পরিবর্তন করতে হয় সেই বিষয়টা। তো আমরা গ্রিন দিলাম, এখন এখানে এটাকে লাইট গ্রিন করি, এটাকে ডার্ক, এটা ডার্ক গ্রিন করলাম, এটা প্যাস্টেল গ্রিন করলাম। তাহলে আমরা এতটুকু পর্যন্ত পরিবর্তনটা দেখে আসি যে কিভাবে কালার পরিবর্তন হয়। তো এখন আমরা এখন এটাকে CSS এর মধ্যে এখন কল করি, যে আমরা আইডি নিলাম সাপোজ P1, আইডি নিলাম সাপোজ P1। এখন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম HSL। পূর্বে আমরা কালারের নাম লিখে দিয়েছি, এখন আমরা যেহেতু HSL অর্থাৎ এখানে আমরা হিউ, স্যাচুরেশন এন্ড লাইটনেস ব্যবহার করব, এই জন্য আমরা লিখলাম HLS। এবং এটার একটা ভ্যালু দিই আমরা, এটা দিলাম সাপোজ 120, পরেরটাকে আমরা 100% দিলাম, পরেরটা দিলাম 50%। তাহলে তিনটা কালারের তিন রকম করে আমাদের শো করবে। এখন আমরা দেখি রিলোড করে, তাহলে এটা একটা কালার আসলো, এটা এটা আমরা দিলাম একটা আইডি দিলাম আমরা P1, তারপরে এটাকে দিই আমরা P2, এটাকে দিই P3, এটাকে দিলাম P4। তাহলে আইডি এখানে দিলাম P1, পরের আইডি দিলাম সাপোজ, এটাকে কপি করে নিই তাহলে সুবিধা হবে। তাহলে এই আইডিটার নাম হচ্ছে আমাদের P2। এবং এখানে আমরা ভ্যালু পরিবর্তন করে দিই, সাপোজ এখানে 50% চিহ্ন দেই নাই, এখানে আমরা পার্সেন্টটা একটু পরিবর্তন করি, এখানে সাপোজ দিলাম 75%। তো এইভাবে আমি এটাকে কপি করে নিই, পরেরটা আবার কপি করে আমি শুধু এটা ভ্যালুটা পাল্টাই দিই, এটা 3, এটাকে করলাম 4, সরি 5 হয়ে গেছে 4। আর এখানে আমরা শুধুমাত্র এটাকে 75% দিলাম, এটাকে 25% করি, এবং এটাকে 50% দিলাম, এবং এদিকে আমরা পরিবর্তন করি, তারপর এটা দিলাম 290, পরে 100, আবার এটাকে এখানে 60 করি, তাহলে আমরা পরিবর্তনটা দেখতে পাবো। এখন আমরা রিলেট করে দেখি যে আমার টেক্সটটি কিভাবে পরিবর্তন হয়।
দুঃখিত। এখন দেখেন আমি আর ব্রাউজারটা পরিবর্তন করে দেখি। নেটটা আজকে খুব ডিস্টার্ব করতেছে, নেট খুব স্লো। আচ্ছা, আরেকটু কাজ আমরা করে নিই। সেটা হচ্ছে আমরা একটা ডিভ কে কিভাবে CSS3 এর মাধ্যমে আমরা পরিবর্তন করতে পারি সেটা একটু দেখি। আমি একটা ডিভ নিলাম এবং এটার ওভারটা পরিবর্তন করে দেখাচ্ছি। এটার একটা উইডথ ব্যবহার করি। উইডথ দিলাম সাপোজ 300 পিক্সেল। এটার একটা হাইট ব্যবহার করি, 300 পিক্সেল দিলাম। আগে ডিপের একটা সিএসএস দিই, ডিপ, এটার উপর দিলাম 100 পিক্সেল। এটার একটা হাইট ব্যবহার করলাম 100 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দিলাম রেড এবং এটাকে একটা ট্রানজিশন ব্যবহার করি। ট্রানজিশন দিলাম সাপোজ উইথ 2s এবং হাইট দিলাম 2s এবং ট্রান্সফর্ম 2s এবং হোভার.css লিখি। এখানে ট্রান্সফর্মটা আমরা পরিবর্তন করি, ট্রান্সফর্ম রোটেট সাপোজ এখানে 180 ডিগ্রি করলাম। এখন আমরা এটাকে রান করে দেখি কিরকম আসলো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের, দুঃখিত আমাদের ক্লাসের টাইম ওভার হয়ে গেছে। তো আমাদের ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন আমাদের জাতীয় দক্ষতা বাতায়ন skill.com.bd অথবা আমাদের দক্ষতা বাতায়নের ফেসবুক পেজ আপনারা ভিজিট করতে পারেন। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।